তো গতকালকে সিটি ম্যাচের আগে যদি আমাকে কেউ বলতো যে কালকে আমরা সিটিকে 3-0 গোলে হারাবো, ভালভার্দে হ্যাটট্রিক করবে, ভিনিসিয়াস পেনাল্টি মিস করবে, আর হল্যান্ড কালকে ম্যাচে খেলবে না, তাহলে তাকে আমি ধরে জোর করে হিরো আলমের গান শুনে দিতাম। আমি সে তো আমার সামনে সেই কথাটা বলতো। কিন্তু এই জিনিসটা হয়েছে কালকে। ভালভার্দে আর রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচটা সিটি আর পেপ গার্দিওলারে জীবন ভরে টমা দিয়ে দিয়েছে যে এরকমও হয়, এরকমও হইতে পারে। আসলে আমরা মাঝে মাঝে কি হয়, নিজেদের টিমকে বেশি আন্ডার এস্টিমেট করে ফেলি। আর আন্ডার এস্টিমেট করবোই বা না কেন? এখানে আমাদের হাফ স্কোয়াড ইনজার্ড, আমাদের ইনজার্ড প্লেয়ারদের একটা স্কোয়াড বানানো যাবে আলাদা। আর আমাদের রিসেন্ট ফর্ম তো যাচ্ছে, তাই যাচ্ছিলই। তো সেইখানে আমরা আন্ডার এস্টিমেট না করার কি বা উপায় ছিল? যেখানে সিটির ফর্ম ছিল দুর্দান্ত, তারা নিউ ক্যাসেলকে হারায় আসছিল 3-0 গোলে, এবং তাদের ফর্ম মোটামুটি খারাপ না, তারা হারতেছিল না ম্যাচ, তারা জিততেছিল। সেইখান থেকে এমন একটা পারফরমেন্স taken everyone by surprise, including us, including Manchester City, including Pep Guardiola, আর বার্সাবিনদের কথা কি বলবো, বাদ দিলাম তাদের কথা। গত 18 মাস ধরে, মানে গত আড়াইটা সিজন চলতেছে, এই সিজনটা ধরে আমরা যতটা মানে খারাপ সময় পার করছি, যতটা খারাপ খেলছি, মানে কালকে সবকিছুর বদলা আমরা সিটির উপর দিয়ে নিয়ে নিছি। মানে এই আমার মাদ্রিস্তারা, আমরা আর আমার যারা মাদ্রিস্তা ফ্রেন্ডরা আছে, আমরা গত আড়াইটা সিজন ধরে যে খারাপ খারাপ একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, মানে সবকিছুর বদলা একবার সিটির উপর দিয়ে নিয়ে নিছি, আর এত পারফেক্ট ভাবে নিছি, এর ব্যাপারটা আর বলার অপেক্ষা রাখে না। এখানে গত দশকের সবচেয়ে কমজোর রিয়াল মাদ্রিদ টিম ছিল কালকে। না আছে আমাদের এমবাপে, বেলিংহাম, রদ্রিগো নাই, সেবায়োস নাই, এডার মিলিটাও নাই। এইসব প্লেয়ার বাদে আমরা কালকে সিটিরে কি করবো, হারাইছি তো হারাইছি, মানে একদম হিউমিলেশন করে ছাড়ছি কালকে বার্নাবুতে। ম্যাচের আগে সবাই আমরা ভাবছিলাম সিটি আজকে আমাদের হিউমিলেশন করে দেবে একদম, বার্নাবুতে আমাদের আর একটা হিউমিলেশন দেখা লাগবে। সেইখানে কিসের সিটি, সিটি জাস্ট আমরা উড়াই দিছি। ভালভার্দে ও যখন গুলির মতো শট মারে, সে গুলির মতো সিটির উড়াই দিছে ওর শটের মাধ্যমে। নো চান্স সিটি। আর কালকে সবকিছুর ভিতরেও আমার আরবেলোর যে ক্রেডিটটা, সেটা আমরা কখনোই বলতে পারতেছি না। আরবেলোকে তার ক্রেডিটটা দিতেই হবে, কারণ সে কালকে পেপের সামনে, পেপের টিমের বিপক্ষে যে ট্যাকটিক্সটা খাটাইছে, আর সেটা তার টিমটা এক্সিকিউট করছে, তো তার জন্য তার ক্রেডিটটা তার পক্ষে প্রাপ্য। আর সো আরবেলোয়া, থ্যাংক ইউ মিস্টার, ইউ ডিজার্ভ ইট। এখন আসি ফেদেরিকো ভালভার্দে। অ্যাকচুয়ালি ফেদে হ্যাট্রিক ভালভার্দে, হোয়াট এ প্লেয়ার। মাদ্রিদে আপনি যে প্লেয়ারকে হেড করেন না কেন, ফেদে ভালভার্দেকে আপনি কখন হেড করতে পারবেন না। হয়তো বেলিংহামের মতো অত গোল স্কোর করে না, কিন্তু পেদ্রির মতো তো ক্লাসই না, কিন্তু ওর ভিতর যেটা আছে, এটা পেদ্রি, বেলিংহাম এবং বর্তমান জেনারেশনের যে কটা মিডফিল্ড আছে তাদের কারের ভিতর নাই। এটা আমি আপনাকে লিখে দিতে পারি। আর একটা কি, জিদান যখন 18 সালে জিদানে চুজ করা কথা ছিল হয় লরেন্তে না ফেদেরিকো ভালভার্দে, তখন জিদান বলছিল ভালভার্দে। তখন আমরা লরেন থেকে অ্যাথলেটিকোর কাছে বিক্রি করে দিই। আসলে এটাই একটা কথা, যে একটা জহুরি কখনো হীরা চিনতে ভুল করে না, আর জিদানও সেটা ভুল করে নাই। জিদানকে এমন একজনকে আমাদের হাতে তুলে দিয়ে গেছে, আমাদের ক্যাপ্টেন, আমাদের সেভিয়ার, মানে ওয়ান্স ইন এভরিথিং, এ ডিফেন্ডার, এ গোল স্কোরার, এ মিডফিল্ডার। আর আমাদের যদি কোনোদিন গোলকিপিং এরও প্রয়োজন পড়ে, হয়তো ফেদে ভালভার্দে সেখানে স্টেপ আপ করবে। ইনসেন। ডোনারুমার বিপক্ষে এরকম তিনটা টপ কোয়ালিটি স্ট্রাইকার ফিনিশ, এলাইট স্ট্রাইকার ফিনিশ, জাস্ট টপ নচ। আমি যতবার কালকে রিপ্লাই দেখবেন কিনা ফেদেরিকো ভালভার্দের, কালকে রান গুলো দেখবেন, ডিফেন্সের এফোর্ট দেখবেন, আপনি ওর প্রতি আপনার রেসপেক্ট জন্মাইতে বাধ্য হবে। সেটা আপনি রাইভাল ফ্যান হন আর মাদ্রিস্তা হন, যেই হয় না কেন। ইফ ইউ ওয়াচ ফুটবল অ্যান্ড ইফ ইউ লাভ ফুটবল, দেন ইউ হ্যাভ টু রেসপেক্ট ফেদে ভালভার্দে। দ্যাটস দ্য থিং। আর ফেদে ভালভার্দে এমন একটা প্লেয়ার যাকে আপনি কখনো টাকা দিয়ে মাপতে পারবেন না। তো মাদ্রিদ বোর্ডকে এই কথাটা বলবো যে ফেদে ভালভার্দের জন্য যদি 1 বিলিয়নের অফার আসে, উনি যেন ওকে না বিক্রি করে। হ্যাঁ, তার একটা প্লেয়ার আছে আমাদের, সেটা থিবো কর্তোয়া। মানে এই দুইটা প্লেয়ারের জন্য যদি হাজার হাজার কোটি টাকারও অফার আসে, তাহলে এরা কোনদিন না সেটে যায়, কিংবা মাদ্রিদ বোর্ড যেন এদেরকে সারা কথা ভাবেও না। এরা হলো সেরকম প্লেয়ার। এখন ভালভার্দের এই গোল স্কোরিং, এই ডিফেন্ডিং ছাড়াও ওর ভিতরে যে প্যাশন, যে হাঙ্গার, এই ব্যাধের প্রতি যে দায়িত্ব, আর যে মাদ্রিদিজমটা আছে, সেটার জন্য আমার ভালভার্দেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সেজন্য ওর সবচেয়ে ভালো লাগে, যেন ওর প্রতি একটা আলাদা টান আছে। সাথে থিবো কোর্তোর কথা কি বলবো, আমার মাঝে মাঝে ভয় হয় যে কোর্তোর পরবর্তীতে আমরা কি করব, তখন কোর্তো আমাদের ছেড়ে চলে যাবে,
তখন আমাদের কি হবে এরকম যদি ডিফেন্সের অবস্থা এরকম থাকে? তো উই আর বেলেসড যে আমরা এই দুইটা প্লেয়ারকে নিজের চোখে খেলা দেখে যাইতে পারছি, উইটনেস করে যাইতে পারতেছি, মানে আনবিলিভেবল। এই ছোট জীবনে যতটা যেগুলো আমাদের কামব্যাক দেখছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। অন্যবার যখন আমরা কামব্যাক করছি হয়তো তার ডিফেন্স সমস্যা থাকতো কিংবা অ্যাটাক একটু নড়বড়ে থাকতো, কিন্তু এইবার সবকিছুতে নড়বড়ে আমরা। আমাদের ডিফেন্সের সমস্যা প্লেয়ার নাই, মিডফিল্ডের সমস্যা প্লেয়ার নাই, অ্যাটাকিং সমস্যা আমাদের যে প্লেয়ারটা 45% গোল আমাদের করছে এই সিজনে সেই প্লেয়ারটা নাই। তো ওভারঅল এই ক্রাইসিস মোমেন্টও মাদ্রিদ স্টেপ আপ করে, এটাই মাদ্রিদের মাহাত্ম্য। আর এটা মাদ্রিদ ছাড়া কোনো ক্লাবের পক্ষে সম্ভব কিনা আমার সন্দেহ হয় মাঝে মধ্যে। দিস ইজ মাদ্রিদ, ইউরোপিয়ান রয়্যালটি, অ্যান্ড 90 মিনিট বার্নাব্যু ইজ স্টিল ভেরি ভেরি লং টাইম। এখন কালকে যদি পেপ গার্দিওলার কথায় আসি, আমাদের মতো পেপ গার্দিওলাও মাদ্রিদকে আন্ডার এস্টিমেট করছে। আর কালকে ও যত বড় ভাবে আমাদের আন্ডার এস্টিমেট করছে, ঠিক তত বড় ভাবে ওর মাথার উপর বাড়িটা পড়ছে। আর সেই বাড়িটা থেকে ফার্স্ট অফ অল রিয়াল মাদ্রিদ দেন ফেদেরিকো ভালভার্দে। ও যে লাইন আপটা সাজাইছিল, 5টা অ্যাটাকার যারা তুখোর ফর্মে আছে বলতে গেলে। কারণ ও ভাবছিল কি মাদ্রিদ রিসেন্ট ম্যাচ দেখছে যেখানে মাদ্রিদ স্ট্রাগল করতেছে, কারণ ওদের মিডফিল্ডে ব্যালেন্স থাকে না, ডিফেন্স ফাঁকা হয়ে যায়। ভাবছিল কি এই প্লেয়ারদের আমরা হাই প্রেস করে, প্রেস ফ্রম দ্য ফ্রন্ট করে একদম সিরে ফেলে দেবো, টাই একদম ফার্স্ট লেগে শেষ করে দিয়ে দেবো, আর এটাতে যে যা পাবো সব বোনাস। কিন্তু এইটা যার উপর ব্যাকফায়ার করবে, আর এটা যে মাদ্রিদ, সেটা তো পেপ গার্দিওলা এক সেকেন্ডের জন্য ভুলে গেছিল কিংবা আন্ডার এস্টিমেট করছিল। এটার ফল কালকে হাতে নাতে ধরে পাইছে। কারণ রিয়াল মাদ্রিদ ওয়ান অফ দ্য উইকেস্ট টিম, যেখানে আমাদের বড় বড় স্টার কেউই নাই। অন্যদিকে ওদের হল্যান্ড, সেভিনিও, মার্ক গুয়েহি তো ভালো খেলতেছে, সেমেনিও, ডোকু, ম্যাচের আগে ডোকু অমুক করে দেবে অমুক করে দেবে, এত ভয় পাচ্ছিল ট্রেন্ডকে সিরে ফেলে দেবে, কিন্তু ডোকু কালকে কিছুই করতে পারে নাই। ওটা ট্রেন্ডকে সিরে ফেলে দিয়েছে, আমাদের রিয়াল মাদ্রিদ ওদের সিরে ফেলে দিয়েছে। এখন এখানে পেপ গার্দিওলা আন্ডারস্ট্যান্ডটা করছে কি, একটা জিনিস আছে যে মাদ্রিদের অরা, ইউসিএল নাইটস, বার্নাবুতে, এটা এই কথাটা বাদে দিলাম, বেশি আন্ডার এস্টিমেট করে ফেলছে কি গার্দিওলা। আজকে আমাদের প্লেয়ারদের এটা সামথিং টু প্রুভ, মোর হাংরিয়ার, আমাদের বেশি জয়ের ক্ষুধা ছিল, আমাদের বেশি আকাঙ্ক্ষা ছিল যে এই ম্যাচটাতে কিছু একটা করতে হবে ভালো, আমাদের ইন্টেনশন ভালো ছিল, উই আর মোর ইনটু দ্য গেম, একটা গ্রুপ হিসেবে খেলা, যেটা রিয়াল মাদ্রিদের পক্ষে এই সিজনে আমরা দেখি নাই ঠিক মতো সেইভাবে খেলাটা, এটা সিটি করতে পারে নাই কালকে। গার্দিওলা যে সেট আপ নিয়ে আসছিল, থিওরিটিক্যালি সেই সেট আপটা একদম পারফেক্ট ছিল, কারণ তাদের অ্যাটাকিং ফরমেশন ফুল ছিল, কারণ তারা চাইছিল গেমটাকে ফিনিশ করতে। কারণ কারণ কি, আমাদের আমাদের টিম অর্ধেক মরা, অর্ধেক ইঞ্জুরি, অর্ধেক হাসপাতালে। তো এই টিমে প্রেস করবে কে, ডিফেন্ড করবে কে ভালো মতো? এখানে হুজেনের ফর্ম আপ ডাউন করতেছে, রুডিগার ঠিক না, আমাদের প্লেয়ারের ইঞ্জুরির জন্য মিনিট ম্যানেজ করা লাগতেছে। সেইখানে থিওরিটিক্যালি পেপ গার্দিওলা কারেক্ট ছিল, কিন্তু এটা হলো রিয়াল মাদ্রিদ ভাই। তখন গার্দিওলা ভাবছে যে এই টিমের প্রেস করবে কে, ওয়ার্করেট দেবে কে? আর এই টিমের সবচেয়ে বড় ওয়েপেন ভিনিসিয়াসকে আমরা আটকাই দিতে পারি, তাহলে এই টিমের গোল করবে কে, এই টিমটা করবে কি? তাইলে এই জিনিসটাই ভাবছে, জিনিসটা আছে পেপ গার্দিওলা। ভিনিসিয়াসের কাউন্টারে পেপ গার্দিওলা কাকে খেলাইছে? খুশনভকে। কারণ কারণ কাইল ওয়াকারের পরে যদি কারোর ভিনিসিয়াসের পেস ম্যাচ করার ক্ষমতা থাকে, সেটা ছিল খুশনভ। সেটা কিছু অ্যাট সাম পয়েন্ট সেটা আসলে ভালো মতো করছেও। আর এই জিনিসটা হয়তো আরবেলা আগে থেকে প্রেডিক্ট করছিল। এই জন্য যদি আমাদের অ্যাটাক গুলো দেখেন আপনি, আমাদের রং বল যেগুলো হয়েছে, আমরা কোথা দিয়ে অ্যাটাক করছি এগুলো সব আমরা রাইট দিয়ে, ফেদে বালবাদের সাইড দিয়ে করছি। এই প্ল্যানকে আমরা উল্টে কাউন্টার কিভাবে করছি, এখানে আমরা পেপকে মাত দিয়ে দিচ্ছি, সেখানে এখানে আরবেলোয়া তাহলে পেপকে ট্যাকটিক্যালি বিট করে দিয়েছে। ম্যাচের কথা যদি আসি, ম্যাচের প্রথম 20 মিনিট পর্যন্ত সিটি কিছু কিছু চান্স তৈরি করতেছিল, যদিও সেভাবে অ্যাটাক আসতেছিল না, আমাদের প্লেয়ার ডিফেন্ডও করতেছিল, যদিও তাদের যে ইন্টেন্সিটিটা ছিল সেটা আমাদের থেকে ভালো ছিল। কিন্তু আফটার 18 মিনিট আর 20 মিনিটস, যখন ওই প্রথম গোলটা হইলো, প্রথম গোলটা হয়েছে কি, মানে ভালভার্দে ওইখানে প্রথমে আমাদের বলটা উইন হয়েছে, থিবো কর্তোয়ার কাছে গেছে, ওইখান থেকে রান মেক করে চলে আসছে এই পাশ পর্যন্ত, সেখানে থিবো কর্তোয়ার লং বল, আর ওরাইলে হালকা একটু মিস যা, সেখান থেকে ভালভার্দে স্লিক একদম মুভমেন্ট, ফার্স্ট টাচটা জাস্ট অসাধারণ। আর তারপর সেখানে ডোনারুমাকে পাস করে গোলটা করা, জাস্ট টপ টপ ফিনিশিং। মানে ডোনারুমা, মানে সিটিকে তো হিউমিলেট করছেই করছে, কালকে ডোনারুমাকেও হিউমিলেট করে দিয়েছে ভালভার্দে। হোয়াট এ গোল আর হোয়াট এ পাস! ওর তো আর আমরা অনেক সময় বলি পাসিং হয় না, গত কয়েক মাস ধরে আমরা দেখছি, মানে পাস গুলো ঠিক মতো যায় না। আর কালকে টপ নস, and everything just click on this team yesterday, and what a goal and what a team effort.
এই গোলের পরে বার্নাব্যু যে জেগে উঠলো, তারপর বার্নাব্যু একদম তার পিস্ট মোডে চলে গেছিল। কারণ কারণ এই ম্যাচের অনেক সংখ্যা ছিল, বার্নাব্যুতে টিকিট পর্যন্ত সবগুলো সেল হই নাই। আর সেইখানে ওই গোলটা করার পরে বার্নাব্যু তার স্বরূপে ফিরে আসছিল। আর তারপরে আমাদের যা করছে, মানে ম্যাচের পরে আমাদের মন খারাপ ছিল যে আমরা কি জন্য 3 গোল থেকে 5 গোল করতে পারলাম না। এইখানে এই জিনিসটা নিয়েছিল আমাদের মন খারাপ কালকে। এত ভালো খেলছি আমরা কালকে, টপ নস। আর তারপরে ওই গোলটা করার পরে মোমেন্টটা পুরো শিফট। মানে ওই গোলটা এত সারপ্রাইজিংলি হয়েছে যে সিটি জাস্ট শক হয়ে গেছিল। যেরকম আমরা রাইসের ওই ফ্রি কিকের পরে আমরা যখন শক হয়ে গেছিলাম আর্সেনালের মাঠে যায় একদম শিফট, একদম ঠিক সেই কাজটাই হয়েছে কালকে। ভালভার্দের ওই গোলটাও করার পরে আর ওই সিটি গাছ কালকে পুরো শক ছিল। আর তারপরে ওদের যে মোমেন্টামটা লস্ট হয়েছে, ওরা সেই 90 মিনিট ধরে ওই মোমেন্টামটা আর গেইনই করতে পারে না পুরো ম্যাচে। আর তারপর সেকেন্ড গোলটার কথা কি বলবো, মানে প্রথমে আমার রাগ হচ্ছিল যে ভিনি ওখানে রান মেক করছে না, কারণ ভিনি অনেক ওখানে বিরাইম আগায় গেছে। কারণ ভিনি ওই লেফট মিডে ওখানে দাঁড়াইছিল, তারপর ভিনি ওখান থেকে রান মেক করে দেখে যে ভালভার্দে আগায় যাচ্ছে, তারপর পাসটা দিল। সেখানে কপালটা দেখেন যে দিয়াসের গায়ে লেগে বলটা ডিফ্লেক্ট হয়ে গেল ভালভার্দের কাছে। আর তারপর ভালভার্দে যা করলো, মানে টপ 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 এলাইট ফিনিশিং। তার উইক ফুটে লেফট ফুটের শট, আর এত প্রিসাইজ একটা শট, ডোনারুমা জাস্ট নো চান্স। আর তার সাথে ব্যাম 2-0 গোল আগে গেলাম আমরা 30 মিনিটের ভিতর। আর ওইখান থেকে একটা কালকে ভাইব চলে আসছিল, এই টিম জাস্ট অসাধারণ খেলতেছে। আর কালকে ভালভার্দের কথাই বলি, ওই গোলের পরও ও টেন্টের সাথে যেভাবে ডিফেন্সিভ ডিউটি সামলাইছে, ও ভালভার্দে, পিত্রাস এবং ট্রেন্ট 3 জনে মিলে ডোকুকে আটকানো বা লেফট সাইডকে সামাল দেয়া, সেটা জাস্ট অসাধারণ ভাবে করছে কালকে এই 3 জন মিলে। আর ভালভার্দের কথা আলাদাভাবে না বললে নয়, অসাধারণ অসাধারণ অসাধারণ। এর বসে আমাদের থার্ড গোলটার কথায়, থার্ড গোলটা তো সিলিক গোল, ভারতের ক্যারিয়ারে করছে কিনা আমি জানি না, হয়তো অনেক ব্যাঙ্গার মারে অনেক কিছু করে, কিন্তু কালকে ওই গোলটা সিলিক একদম পিসাইজ একটা গোল, ভালোভাবে হয়তো ক্যারিয়ার ভিতর করতে হয় না। আর ওই গোলের পরে বেলিংহাম এমবাপ্পের রিয়াকশন দেখে বোঝা যায় যে ওই গোলটা কতটা স্পেশাল ছিল, কতটা ভালো ছিল। ওইখানে থিয়াগো পিত্রাসেরও আমি প্রশংসা করবো, বিরাইমেরও করবো। দেখে থিয়াগো পিত্রাস ওখানে বলটা হোল্ড করছে, তারপর যখন দেখছে আমার কাছে আমরা দুইটা ডিফেন্ডার আমার কাছে ড্র করে নিয়ে আসছি, তারপর দেখছে বিরাইমকে। আর বিরাইমকে এখানে কি করলো, তখন ও দেখছে যে ফেদে বালাতে ইনবিহাইন্ড রান মেক করতেছে ডিফেন্ডারদের, জাস্ট ডেলিসিয়াস ফিলিক অন দ্য বল। আর তারপর ফেদে বালাতে যা করলো, মানে মার গুহাইকে পুরো মানে চান্দা দেশে পাঠাইছে। ও মানে মানে এরকম এরকম তাকায় থাকতেছে কি হইলো। ওর সামনে দিয়ে একটা ফার্স্ট টাচ দিয়ে বল ওর মাথার মধ্যে নিয়ে আসলো, তারপরে বল ড্রপ খাওয়ার আগে শটটা, সেখানে ব্যাম ভালভার্দের হ্যাটট্রিক। আর ম্যান বুম, এইভাবে ফার্স্ট হাফটা শেষ হলো। ফার্স্ট হাফে সিটি কালকে কিছুই ক্রিয়েট করতে পারে না। আর হল্যান্ড তো কালকে পুরো ম্যাচে ছিল না, এটা আমাদের কপাল ভালো ছিল। ও সরি, হল্যান্ড কালকে ছিল, কিন্তু পুরো ম্যাচে মাত্র 10টা টাচ নিতে পারছে হল্যান্ড কালকে। তো এইখানে কালকে দেখেন আমাদের কপালটা কি, অন্যান্য ম্যাচে আমাদের আক্ষেপ থাকে কি পুরো টিম একসাথে প্রেস করতেছে না, পুরো টিম ভালো খেলতেছে না। আর কালকে মানে শুধু ভালোবাদের একাডেমি আমি ক্রেডিট দেবো না, পুরো টিম যে একসাথে যে কালেক্টিভলি প্রেসটা করছে, এটা আমি এই সিজনে আর দেখি নাই, হয় না এই সিজনে। সবাই একসাথে প্রেস করা, একসাথে কালেক্টিভলি খেলা, সেটা আপনি যাকেই বলেন ধরেন না কেন, যে একটা ভালনারেবল মুভমেন্ট ছাড়া আমাদের ডিফেন্সে অন্যদিন আমাদের ভালনারেবল থাকে, সেখানে আমাদের ডিফেন্সে রুডিগার, ডিন হুইজেন, মানে অসাধারণ টপ টপ খেলা এবং ডিন হুইজেন। আর জেনারেল মেন্ডির কথা না বললেই নয়, অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে ও যদি সেকেন্ড হাফে থাকতো তাহলে আমাদের ডিফেন্সে তো আরো টেস্টেবিলিটি আসতো, কিন্তু সেকেন্ড হাফে ওর ইঞ্জুরির কারণে আর সেকেন্ড লিগেও খেলবে না। কিন্তু জাস্ট মেন্ডি তার কাজটা করে গেছে। আর মেন্ডি যে সিটিভিকে একটা বিস্ট, এটা বারবার আবার প্রমাণিত করলো। বিরাইমকে নিয়ে আমার একটু অসংকোচ ছিল, কিন্তু বিরাইম কালে পুরো ম্যাচ ধরে যে এফোর্টটা দিছে, যে ওয়ার্কটা দিছে, যে প্রেসিং গুলো করছে, জাস্ট অসাধারণ। কালকে ভিনি বাদে সবাই প্রেসিং করছে, আর ভিনিকে প্রেস না করার কারণ ছিল কি, কারণ যখন আমরা বল ইন করতেছি, কারণ সিটি আমাদের উপর উধাম ভাবে প্রেস করতেছে, ওকে 6-7টা প্লেয়ারে আমাদের ডিবক্সের সামনে এসে হাই প্রেস করতেছে, সেখানে আমরা যদি বল উইন করি, সেখানে যাতে আমাদের একটা প্লেয়ার ফ্রন্টে থাকে, যে প্লেয়ারটা একটা দুটা প্লেয়ার নিজের কাছে ড্র করতে পারে, সেই কাজটা করছে ভিনি করছে। যদিও ভিনি পুরো ম্যাচে খারাপ খেলছে, পেনাল্টি মিসটাও করছে, কিন্তু তারপরও ভিনি যে কাজটা করছে, এই কাজটা হয়তো অন্য কেউ করতে হতো না। তবে এর সাথে একটা প্রশ্ন থাকে, যখন ভিনি আর এমবাপ্পে একসাথে খেলবে তখন কি আমাদের প্রেস গুলো এতটা কার্যকর হবে? তো যদি মনে করেন যে ভিনি প্রেস করতে গেছে, এমবাপ্পে দাঁড়ায় আছে, কিংবা ভিনি করতেছে না বলে এমবাপ্পে প্রেস করতেছে না, এমবাপ্পে এমনিও প্রেস করে না, তখন কিন্তু এই জিনিসগুলো ব্যাকফায়ার করবে, তখন টিমের রিদমটা নষ্ট হয়ে যাবে। তখন ভালভার্দে নিচে আসুক আর উপরে যাক, তখন সেই রিদমটা থাকে না, ব্রেক হয়ে যায়।
এই জিনিসটাই যে এমবাপে আসলে কি এই টিমের ফ্লোটা কিরকম থাকবে কিনা সেটা একটা প্রশ্ন। অন্যদিকে কালকে একটা প্লেয়ারের কথা না বললে সেটা হলো থিয়াগো পিতরাস। এই ছেলেটার কথা যতই বলো তত কম হয়ে যাবে। মানে ওর যে আমরা যদি আমরা রেটিং এ যাই, রেটিং দেখে আপনি ওর খেলা দেখে বুঝতে পারবেন না। ওর অন দ্য বল মুভমেন্ট যেমন তেমন, ওর অফ দ্য বল মুভমেন্ট, ও মানে পিছের সব জায়গা সবার জন্য ও দৌড়ায়, সবার জন্য ও নিজে যায় প্রেস করে। আর ও যে মানে প্রেশার সিস্টেমে কতটা কাম অ্যান্ড কম্পোজ, যেখানে সিটি আমাদের 2-3টা প্লেয়ার আমাদের ডিবক্সের সামনে আছে, ওর কাছে বল, তার 3 জনের উপর প্রেস করতে, সেখানে আস্তে করে ওই কাম সিজনে বলটা সেফ জায়গায় দেয়া, একটা ভালো জায়গায় বলটাকে পাঠায় দেয়া, এইটা কালকে খুব ভালোভাবে করছে। জাস্ট অসাধারণ। আর তারপরও কালকে ট্রেন্ডকে নিয়ে বলবো, ট্রেন্ড ডিফেন্ডিংলি কালকে যথেষ্ট ভালো করছে। সাথে আমাদের অনেকগুলো ক্রস আমরা আটকাইছি কালকে, আমাদের ভালো ভালো ডিফেন্ডিং ছিল। আর করতো আর কথা, থিয়াগো পিটার্স কালকে পুরো ম্যাচে ভালো খেলছে, লাস্টে তো উঠে যাওয়ার আগে ওইখানে একটু মিস্টেক, সেখানে যদি দেবো করতে দুর্দান্ত সেভ, দেবো করতে সেভ দেয় না কবে ভাই, ওর কথা আসলে আলাদাভাবে বলার কিছু নাই। আসলে আমার কি এখানে প্রতি হয়তো দেবো করতে সেভ না আলাদা একটা কথা ভিডিও বানানো যায়, এরকম একটা অবস্থা। তবে সাথে কালকে ম্যাচের তো সবচেয়ে বিউটিফুল মোমেন্টটা কথা বলেন তাহলে ছিল তখন পিতরাস ওই মিস্টেকটা করলো, তখন সোয়ামি আর রুডিগার ওর কাছে যেভাবে আসে ওকে মানে কারাজাপ করলো। দিস ইজ মাদ্রিদ, আর এরকমই সাপোর্ট দেওয়া উচিত। এই জন্য আমি বলি যে রুডিগারের মতো লিডার আপনি পাবেন না। এটা আমার দেখা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিয়াল মাদ্রিদ কামব্যাক। এখন আপনি বলতে পারেন 22 সালে সিটির পক্ষে কামব্যাকটা সেরা ছিল, হ্যাঁ সেটা সেরা ছিল, সেটা সেটা থেকে যাবে। কিন্তু আপনি যদি পরিস্থিতিটা দেখেন, আমাদের স্কোয়াডের অবস্থা, আমাদের রিসেন্ট ফর্ম, সবকিছু মিলে আমরা কতটা একদম ভালনারেবল ছিলাম, সেখান থেকে সিটিকে বিট করা জাস্ট অসাধারণ। কালকে শুধু একজন পক্ষে না, পুরো টিম আমরা যেভাবে খেলছে, পুরো একটা যে এফোর্টটা দিছে, মেবি দিস ইজ দ্য গেম চেঞ্জিং মোমেন্ট অফ দিস সিজন। আর এবার যদি আবার চলতে থাকে, তখন আমাদের প্লেয়ার আরো ব্যাক করবে, আমাদের টিমটা আরো স্টেবল হবে, উই হ্যাভ এ ক্লিয়ার অ্যান্ড উই হ্যাভ এ গুড চান্স অফ সামথিং, উইনিং সামথিং অফ দিস সিজন। কিন্তু আমাদের এই ইন্টেন্সিটিটা ধরে রাখা লাগবে। এখনো এখনো আমাদের কাজ শেষ হয় না ইতিহাদে। যদি 4-0 গোল লিডটা নিয়ে যেতে পারতাম আরো বেশি ভালো হতো। তবে ভিনিসিয়াস কালকে খুব ভালো খেলে নাই, খুব খারাপও খেলে নাই, ভিনিসিয়াস আরো অনেক ভালো। ভিনিসিয়াস থেকে আমরা অনেক বেশি আশা করি, আরো ভালো খেলার কথা ছিল কিন্তু সেটা করতে পারে নাই। তবে এতিহাদে খুব একটা টাফ টেস্ট হবে, কিন্তু এতিহাদে আমাদের যদি এরকম এই যেভাবে খেলছে, এদের তো 50% নিয়ে আমরা খেলতে পারি, তাহলে এদের থেকে আমরা জয় নিয়ে ফিরবো, কিংবা এই টাইটাকে আমরা বের করে নিব। তা না হলে যদি কিন্তু ওএমএস আমরা যেভাবে এই সিজনে স্ট্রাগল করছি, সেগুলো যদি আমরা স্ট্রাগল করি ইত্যাদি যায়, তাহলে আমরা জয় নিয়ে ফিরতে পারবো না কিন্তু। সেসব কথা থাক। So it is time to enjoy. So thank you Fede Valverde, thank you Real Madrid, giving me this precious moment of my life. আর দিন শেষে আপনি মাদ্রিদকে কোনোদিনই একবার বাদের খাতায় ফেলতে পারবেন না, সেটা আবার প্রমাণিত। যখন সবাই ভাবে উই আর ডেড অ্যান্ড বারিড, we come back and win the UCL, we come back like this. This is Real Madrid, this is European royalty, and this is Tofu signing off. Ala Madrid in Adamas.